আসসালামু আলাইকুম প্রিয় পাঠক পাঠিকারা, শুরু করছি উপন্যাস কাজল লেখা, লেখিকা তানজিনা ইসলাম, পর্ব সংখ্যা ১৬, ভয়েস বাই আরবি। প্রায় এক সপ্তাহ যাওয়ার পর চাঁদনির জ্বর ছাড়ল না। অ্যান্টিবায়োটিক খাওয়াতে খাওয়াতে আধারের অবস্থা কাহিল করে ফেলেছে ও। সাথে ওর এক্সট্রা রেস্ট্রিকশন তো আছেই। চাঁদনি কক্ষের বাইরে পর্যন্ত বেরোতে পারেনি, এতটাই দুর্বল ছিল। আধার অনেকবার সরি বলেছে ওকে, ও এভাবে মারতে যায়নি, রাগ উঠেছিল, কন্ট্রোল করতে পারেনি। চাঁদনির অবস্থা দেখে এখন ভীষণ অপরাধ বোধে ভুগছে, ব্লা ব্লা। অথচ চাঁদনি সরিটা অ্যাকসেপ্ট করতে পারছে না। ওর মনে ফুটে আছে এখনো সে রাতটা, যে রাতে ঘটা প্রত্যেকটা ঘটনার জন্য নাইটমেয়ার ছিল। আধারকে মাপ করতে পারছে না কোনো মতেই। তটিনী প্রতিদিন আসে ওকে পড়াতে, ও জ্বর গায়ে তটিনীর কাছে পড়তে বসে। আধার অবশ্য মানা করেছিল এত অসুস্থতা নিয়ে পড়াশোনার দরকার নেই। তটিনী জোর গলায় বলেছিল ও পড়বে, মিড টার্মে দরকার হলে ফেল আসুক, তবুও এক্সাম দেবে। এমনিতে টিউটোরিয়াল পরীক্ষায় একটা দিতে পারেনি চাঁদনি। আধার ওর কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছে। ক্লাস গ্রুপে নোটিশ এসেছে আর কয়েকদিন পর থেকে মিড টার্ম পরীক্ষা। এদিকে চাঁদনির একটা চ্যাপ্টারও ভালো করে পড়া হয়নি, ও খুব সমস্যায় পড়ে গেছে। প্রথম থেকে স্টেপ বাই স্টেপ পড়ার না পড়ার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে। অতঃপরও একটা প্র্যাকটিক্যাল খাতাও লেখা হয়নি ওর। ওদিকে ক্লাসের সবাই সাইন করিয়ে নিয়েছে। চাঁদনির অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, সব একসাথে এসে পড়েছে মাথার উপর। আধার ওকে প্র্যাকটিক্যাল লিখতে হেল্প করেছে, নিজের পড়াশোনা ম্যানেজ করে চাঁদনিকে প্র্যাকটিক্যাল লিখে দিয়েছে। চাঁদনিকে এখন আধার রুমে থাকতে হয়। চাঁদনি অনেক রিকোয়েস্ট করেছে ওকে রুমের চাবি দিতে। প্রথম দিন থেকে থাকতে থাকতে ঘরটার উপর মায়া বসে গেছে। আধারের রুমে কমফোর্টেবল ভাবে থাকতে পারছে না। আধার শোনেনি, পরে অবশ্য চাঁদনি পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ওকে রুমের চাবি দিয়েছে। পড়াশোনা ও নিজের রুমে করে, রাত হলে আধার টেনে নিয়ে আসে ওকে নিজের রুমে। শুধু পড়ার জন্যই চাঁদনি নিজের রুমে আসতে পারে, অন্যথায় সব কাজ ওকে আধারের রুমে করতে হয়। বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার থাকে ওদের দুজনের মাঝে। কোলবালিশের দুপাশে দুজন মানুষ, একটা শব্দ কথা বলে না একজন আর একজনের সাথে। তবু আধারকে নিজের জেদ ধরে রাখতেই হবে। এখন সিআইডির মতো পিছিয়ে পড়েছে চাঁদনির কোনো কাজ চাঁদনি শান্তি মতো করতে পারছে না। চাঁদনি পড়ছে, রাত বাজে ১২টা। আধার রুমে না যাওয়ার জন্য এখনো পড়াশোনার পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। পড়া না থাকলেও টেবিলে বসে থাকে, যাতে আধার ডাকতে এলে বলতে পারে এখন পড়ছে ও, ওই কক্ষে যেতে পারবে না। আধার শুধু এই একটা ব্যাপারেই চাঁদনির সাথে জোর করে না। চাঁদনি পৃষ্ঠা ভরে ম্যাথ করে ক্লান্ত হয়ে কলম রাখলো। অনেকক্ষণ ধরে পিঠ বেঁকিয়ে বসেছে, পিঠ ব্যথা হয়ে গেছে। চাঁদনি গা ছেড়ে বসলো, মোবাইলে একটা গান প্লে করে শুনতে থাকলো। অন্যমনস্ক হয়ে দরজার দিকে তাকাতেই বুক ধক করে উঠল। চাঁদনি আতঙ্কে চিৎকার করে উঠল, আধার ভাই! আধার বুকের সাথে হাত গুজে দাঁড়িয়ে আছে, ছোট ছোট চোখে তাকিয়ে আছে ওর দিকে। ওর মুখে হালকা গোলাপি রঙের মিশ্রণের প্রলেপ ল্যাপটানো, চুলগুলো কপালের উপর পড়ে আছে সব সময়ের মতো। চাঁদনি উদ্বিগ্ন স্বরে বলল, এগুলো কি? আমি তোমাকে ভূত ভেবেছিলাম। আধার এগিয়ে এসে গাঁটটা মারল ওর মাথায়, নাক মুখ কুঁচকে বলল, এই তোর পড়াশোনা, আয় আমার সাথে আয়। চাঁদনি তড়িঘড়ি করে বলল, আরে আমি সত্যিই পড়ছিলাম, ম্যাথ করার ফাঁকে একটু ব্রেক নিয়েছিলাম, তখনই তুমি এলে। অথচ পড়ার সময় দেখো না। আমি যাব না, আমি এখন এখান থেকেই যাব না, এখানেই থাকবো। তুই যাবি না? তোর ঘাড় যাবে, প্লিজ, আজকে আমার অনেক পড়া আছে। তো পর, মানা করেছি আমি তোকে। আধার গিয়ে বিছানার উপর বসলো। চাঁদনি অনুরোধ করে বলল, আজ থেকে এখানে থাকি। না, আমি মানা করেছি মানে না। চাঁদনি মুখ বাঁকালো। আধার মানা করে না, ট্রলি ব্যাগের মতো টেনে হিঁচড়ে নিয়ে যায়। আধার বলল, পরশু থেকে তোর এক্সাম, প্রিপারেশন কেমন? ভালো না, কোনো মতো টেনে টুনে পাশ করে ইজ্জতটুকু রাখিস আমার। চাঁদনি আধারের দিকে তাকালো, উদ্বিগ্ন স্বরে বলল, তোর মুখে এগুলো কি? ফেস প্যাক। ছেলেরা ফেস প্যাক লায়? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে ছেলেরা ফেস প্যাক দিতে পারবে না? আধার মুখ ধুয়ে আসলো বেসিন থেকে। চাঁদনি মুখ লটকে তাকিয়ে আছে ওর দিকে। আধার টাওয়াল দিয়ে মুখ না মুছে টিস্যু দিয়ে আলতো করে মুখ মুছলো। বিছানার উপর বসে লিকুইড মাখলো মুখে। চাঁদনি প্রশ্ন করলো, এগুলো আবার কি দিচ্ছ মুখে? সিরাম, চিনিস না? না তো, তোকে আমি এমনি এমনি গাইয়া বলি? চাঁদনি মুখ বাঁকালো, নাক কুঁচকে বলল, এসব দিলে কি হবে? ধবধবে ফর্সা হয়ে যাব, এগুলো দিলে স্কিন কাচের মতো উজ্জ্বল হয়ে যাবে, চকচক করবে, যাকে বলে গ্লাস স্কিন।
আমার মুখ সফট আর স্মুথ হয়ে যাবে, তাহলে আর নেতার দিকে চোখ যাবে না তোর। সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে, হাইড্রেট করে, উজ্জ্বলতা আনে। আধার ব্যাখ্যা করলো। চাঁদনি অবাক শুয়ে বলল, সিরিয়াসলি আধার ভাই, ওই কথার রেশ ধরে এত তোড়জোড় শুরু করেছো? যথেষ্ট ফর্সা আছো, তোমার গায়ের রং আমার ড্রিম, অথচ তুমি আরো ফর্সা হতে চাচ্ছ। আল্লাহর দেওয়া সৌন্দর্য নিয়ে কেন স্যাটিসফাইড হতে পারছো না? এসব মেখো না, স্কিন খারাপ হয়ে যাবে আবার। তোরে বইছে, তুই বেশি জানোস। আমি নিজের উপর অনেক বেশি কনফিডেন্ট ছিলাম, বাট ওই দিন তুই আমাকে আমার কনফিডেন্স ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিস, নিজেকে আমার চেয়ে বেশি ফর্সা বলেছিস। এখন আমি তার চেয়ে অধিক ফর্সা হয়ে দেখাবো, আমি আরো সুন্দর হয়ে যাব চাঁদ। তখন দেখবি তো আমাকে আরো ভালো লাগবে দেখতে তোর। নেতার দিকে চোখ দেওয়ার সুযোগই পাবি না। চাঁদনি মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো, অতিষ্ঠ হয়ে বলল, আমি সেসব দুষ্টুমি করে বলেছি আল্লাহ, কেন সিরিয়াসলি নিয়েছো? এগুলো কোথা থেকে পেয়েছো তুমি? তো টিনের থেকে স্কিন কেয়ার সম্বন্ধে টিপস নিয়েছিলাম। ও আমাকে কিছু জানে, ও অনেক কিছু জানে এসব ব্যাপারে। ওই পাঠিয়েছে, আমি বলেছিলাম আমার জন্য অর্ডার করে দিতে। এসব অনলাইন অর্ডার করেছে। এগুলোর নাম কি? একটু আগে যেটা মেখেছিলাম ওইটা হলো ফেস প্যাক, আর এখন যেটা মাখলাম এটা হলো সিরাম। বাবা গো, ট্রাই করবি তুই? চাঁদনির ইচ্ছা করলো ওর মতো ফর্সা হতে, মন চাইলো আধারের মতো। চাঁদনি উপর নিচ মাথা নাড়ল। আধার নাক কুঁচকে বলল, না থাক, যেভাবে আছিস সেভাবেই ঠিক আছে। এই রূপেই নেতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকিস তুই। এখন এই অবস্থা, ফর্সা হয়ে গেলে দেখা যাবে আমাকে ছেড়ে চলে গেছিস আর একজনকে নিয়ে। সে ভুল আমি করছি না চাঁদনি, তোকে তো আমি যেতে দেব না। চাঁদনি কিছুক্ষণ বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার ম্যাথ করে মনোযোগ দিল। আধার বসে থাকলো বিছানার উপর। একটু পর চাঁদনি বলল, দাদা ভাই, একটা ম্যাথ সলভ করে দিবেন? কোন চ্যাপ্টার? জটিল সংখ্যা। আধার এগিয়ে এসে ওর পাশে টুল নিয়ে বসলো। হায়ার ম্যাথ বই হাতে নিয়ে সামনের চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, জটিল সংখ্যা পারিস না? ছি, বুঝেছি, তোর রেজাল্ট কেমন হবে, ইজ্জত যাবে আমার। দাও তো। এমনিতেই এতগুলো চ্যাপ্টার একসাথে সলভ করতে গিয়ে পাগল হওয়ার জোগাড় আমার। তোমার থেকে আবার বাঁশ খেতে পারবো না। চাঁদনি টেনে নিতে চাইলো বইটি। আধার শক্ত করে ধরে বলল, ওয়েট, করে দিচ্ছি, রাগ করছিস কেন? আধার ম্যাথটা সলভ করে চাঁদনিকে বোঝালো। চাঁদনি বুঝতে না পেরে বলল, আরেকবার বলো। এত সহজ করে বিষয়টা বুঝাচ্ছি, বুঝছিস না? চেঁচালো আধার। চাঁদনি ঝাঁঝালো স্বরে বলল, তোমার মতো অত ব্রিলিয়েন্ট আমি না। আধার মাথা ঠান্ডা করে আরেকবার বোঝায় চাঁদনিকে। এদিকে চাঁদনির মাথা হাইপার থাকায় একেবারে বুঝলো না। আধার আবার চেঁচালো, ধুর, তুই একটা বলদ, পড়াশোনা হবে না তোকে দিয়ে। চাঁদনি এর চেয়েও জোরে চেঁচালো, যাও যাও, এর চেয়ে তোর টিনি আপু ভালো বোঝায়, তুমি আসলে বোঝাতে পারো না, দৌড়ে দিচ্ছ আমার উপর। তুই একটা ফালতু স্টুডেন্ট, ঘোড়ার ডিম জানিস তুই, ফেল করবি, অভিশাপ দিলাম। বড়দের রেসপেক্ট করতে জানিস না, বেয়াদব। এই আধার ভাই, একদম উল্টাপাল্টা অভিশাপ দিবে না। ধুর, আমি পড়বই না তোমার কাছে। আধার উঠে দাঁড়িয়ে তপ্তস্বরে বলল, তোর তোকেও পড়াবো না আমি। সহজ কথা একবারে বুঝোস না, মাথায় উল্টোপাল্টা জিনিস ঘোরে তোর, তাই ম্যাথ ঢুকছে না। চাঁদনি ফুসফুস করতে লাগলো। আধার গিয়ে শুয়ে পড়লো বিছানায়, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টেনে ঘুমানোর ঢং করলো। চাঁদনি আবার উচ্চস্বরে বলল, এখানে কেন ঘুমাচ্ছ তুমি? এটা আমার রুম, আমার ইচ্ছা, এখানেই থাকবো আজ রাতে। আর আস্তে চিল্লা, তোর বাঁশির মতো গলার সাউন্ডটা কমা। চাঁদনি মুখ ফেরালো। মুডটা খারাপ করে দিয়েছে এই ছেলেটা, কত সুন্দর ম্যাথ করছিল। চাঁদনি এতদিন ভেবেছিল আধার চাইলেই ওকে পড়াতে পারে। আধার নিঃসন্দেহে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর চেয়েও অনেক অনেক বেশি। তাহলে তরিনী আপুকে কেন রাখলো? আজ আধার আজ তার চাঁদনি বুঝতে পারলো আধার তরিনীকে কেন রেখেছে। এই যে একবার বোঝাতে না বোঝাতেই হাইপার হয়ে গেছে, চিল্লাপাল্লা শুরু করে দিয়েছে ওর উপর। সেখানে তটিনী একটা টপিক ৩-৪ বার করে বোঝায়, পারলে বলতে বলতে চাঁদনিকে মুখস্থ করিয়ে দেয়। আধার নিজের রাগ কন্ট্রোল করে চাঁদনিকে বোঝানোর সময় কই। চাঁদনি মুখ বাঁকালো, আবারও পড়ায় মনোনিবেশ করলো। চাঁদনি একটানা পড়লো অনেক সময়, পিছু ফিরে আধারকে দেখলো। ওর মনে হচ্ছে আধার এমনিতেই চোখ বন্ধ করে আছে, ঘুমায়নি। ও ডাকলো, দাদা ভাই। হুম। ঘুমালে না? লাইট জ্বলতেছে, ঘুম তো আসে না। আধার চোখ মেলে বলল। চাঁদনি বলল, আমার এখনো পড়া বাকি, তুমি তোমার রুমে গিয়ে শোও। লাইটের আলোয় কেমনে ঘুম আসবে?
তোমার তো আমার মতো আলো ঘুমানোর অভ্যাস নেই। সমস্যা নেই, আমার ওখানে একা থাকতে ইচ্ছা করছে না। আগে কি করে একা থাকতে? আগে তো তুই ছিলি না। আমার একা একা লাগে রে সব জায়গায়। তোকে জোর করে নিজের কাছে রাখতে ভালো লাগে। এখন তো তোকে জোর করে নিয়ে যেতে পারবো না, কারণ তোর পড়া। কিন্তু আমি তো এখানে এনে থেকে যেতে পারবো, তাই না? চাঁদনি দীর্ঘশ্বাস ফেললো, আদায়ের দিকে তাকিয়ে বলল, তোমার রাগটা একটু কমানো উচিত। তোমার মনে হয় না? হয়তো, কিন্তু পারি না। তুই জানিস চাঁদ, আমি একজন স্যাডিস্ট মানুষ। কিরকম? যার পুরোটা সময় স্যাড মুড অন থাকে। ওরা নিজেরাও ভালো থাকে না, অন্যকেও ভালো থাকতে দেয় না। নিজেও কষ্ট পায়, আর একজনকেও কষ্ট দেয়। নিজের রাগ কষ্ট আর একজনের উপর অ্যাপ্লাই করে। তোমার কিসের এত কষ্ট আদার ভাই? তুমি তো জীবনে সব পেয়েছো। বাড়ির সব সদস্যের ফেভারিট চাইল্ড তুমি। তোমাকে সবাই কত আদর করে, তোমার কথা মানে। তারপরও কিসের এত দুঃখ? আধার বিমর্ষ স্বরে বলল, কি জানি, আসলে কি জানিস, আমি না ঢাকায় আসতে চাইনি, বাবা আমাকে জোর করে পাঠিয়েছে। আমি চেয়েছিলাম চট্টগ্রাম থাকতে আমার পরিবারের সাথে। বাবা বলেছে আমি নাকি বিগড়ে যাব অতীতে ধরে। আমার একটু জীবনটা দেখা দরকার, ভালো জায়গায় পড়াশোনা দরকার। আমাকে 18 বছর বয়সে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে একা। তাই এখানে এসে বিগড়ে গেছি। ভালো করেছি না? ভালো করনি, বড় বাবা খুব কষ্ট পেয়েছে তোমার কীর্তিকলাপ শুনে। আর আমার কষ্টটা চাঁদ, আমার কষ্টটা কিছু না? আমার দুঃখটা কেউ দেখে না কেন? আমি যখন প্রথম ঢাকায় এসেছিলাম, আমি খুব একা হয়ে পড়েছিলাম। আমার আম্মুর কথা মনে পড়তো, তোর কথা মনে পড়তো, মেজো বাবা, চাচ্চু, সবার কথা মনে পড়তো। তোর এখানে এখন যেরকম লাগছে, আমারও তখন একই রকম লাগতো। তুই আমার তুই আমার অ্যাটলিস্ট আমাকে নিজের কষ্টগুলো দেখাতে পারিস। আমি কাউকে দেখাতে পারিনি। বাবা সবসময় আমার উপর সবকিছু চাপিয়ে দিয়েছে। আমি কখনো নিজের ইচ্ছায় কিছু চুজ করতে পারিনি। বিষয়টা আমার উপর ধীরে ধীরে এতটাই প্রভাব ফেলেছে যে আমি বিগড়ে গিয়েছি। কারো কথা শুনিনি। তাই যখন তোকে বিয়ে করতে চাপাচাপি করা হলো, আমারকে তখন ক্ষোভটা আরো বেড়ে গিয়েছিল রে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মানি। সেটা বাবার উপর রাগ করে হোক বা শ্যামলা বলে, বাট আমি তোকে অপমান করতে চাইনি। কিন্তু বাবার করা কাহিনীর কথা মনে পড়লে আমার রাগ উঠতো। সে রাগ তোর উপর ছাড়তাম। অসুস্থতার নাটক পর্যন্ত করেছে আমার সাথে, দেখিসনি? এভাবে সবসময় নিজের অসুস্থতাকে ব্যবহার করেছে। কিন্তু আমি না চাইলে সেদিন কারোর সাধ্য ছিল না তোকে আমার সাথে বিয়ে দেওয়ার। তুই বলেছিলি আমাকে বিয়ে করবি না, তোর ঠেকা নাই। বড় বাবার কথা রাখতে বিয়ের পিড়িতে বসেছিস। এটা আমার খুব গায়ে লেগেছিল, ইগো হার্ট হয়েছিল। এজন্য তোকে বিয়ে করেছি, শিক্ষা দেওয়ার জন্য। চাচুর অতি আদরে আদরে বাদর বানিয়ে ফেলেছে তোকে। শিক্ষা দিতে পেরেছ? চাঁদনি বলল, না, কই পারলাম। এখনো তো বেয়াদবি করিস আমার সাথে। চাঁদনি মুখ কালো করে তাকালো, অতিষ্ঠ হয়ে বলল, কিন্তু আমি শ্যামলা, সেটা কি আমার দোষ? আমি তো নিজেকে বানাইনি আদার ভাই। তুমি কখনো ভেবেছো তুমি যেভাবে বলতে আমাকে, সেভাবে আমার মনে কি প্রভাব ফেলতো? এমন লাগতো যে কেউ আমার বুকটা এফুর এফুর করে দিচ্ছে, ছুরি দিয়ে কুচি কুচি করে কাটছে। তুমি আমাকে কুকুরের সাথে পর্যন্ত তুলনা করেছো। আমার চেয়ে এ বাড়িতে কুকুরের দাম বেশি। আদার মাথা নাড়ালো, না, তুই ভুল বুঝছিস। আমি কেন তোকে কুকুরের সাথে তুলনা করব? ওটা তো একটা ওটা কত বড় একটা কথা জানোস? তুই বলেছিলি চ্যাম্পকে বের করে দিতে, আমি বলেছিলাম তুই চলে যা, কারণ চ্যাম্প আমার একাকিত্বের সঙ্গী ছিল। তুই বলেছিলি কুকুর পালা হারাম, আমি জানতাম সেটা। বাট তারপর তোকে পিঞ্চ মেরে কিছু একটা বলতে হতো আমাকে। তাই বলেছিলাম তোর মতো বোঝাকে পালতে পারলে কুকুর পালা তো বড় কিছু না। এটা নিতান্ত তোকে কষ্ট দিতে বলেছিলাম। কুকুরের সাথে কই তুলনা করলাম? আমার আসলে ভালো লাগে কেউ আমাকে ভুল বুঝলে, কেউ আমার খারাপ রুট কর্কশ ভাষী এসব ভাবলে আমি মনে মনে শান্তি পাই। কেউ আমাকে ঘৃণা করলে আমার ভালো লাগে, ভাবি এত ভালো হয়ে কি করব, একদিন তো মরেই যাব। ভালোবাসা সবাই চায়, আমি না হয় ঘৃণাটুকুই গ্রহণ করলাম। কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা কর, ভালোবাসাও চাই না তোর। শুধু তোর সঙ্গ লাগবে, আমার সাথে থাকতে হবে তোকে সবসময়। চাঁদনি মলিন হেসে বলল, তারপর? বোঝা তো, তোমার ওপর তো বোঝা হয়ে আছি। থাকবি না। তুই অনেক ভালো করে পড়াশুনো করবি, কয়েক বছর পর অনেক স্ট্যাটাসওয়ালা লোকজন বড়লোক হয়ে যাবি। ফিল্ম স্টাইলে আমার সামনে আসবি, এসে বলবি, মিস্টার আধার শিকদার, মনে আছে আজ থেকে 5 বছর আগে আপনি আমাকে কালো বলেছেন, অপমান করেছেন।
আমাকে বোঝা বলেছেন, আজ দেখুন সে আপনি কোথায় আর আমি কোথায়। আপনার লেভেল দেখুন আর আমার লেভেল দেখুন। আমি আপনার চেয়েও যোগ্য হয়ে ফিরেছি। অতঃপর আমি তোকে সরি বলবো, এর বেশি কিছু করতে পারবো না কিন্তু। তারপর তুই উদার মনের মানুষ হয়ে মহানুভূতি দেখিয়ে আমাকে মাফ করে দিবি। চাঁদনি বিরক্তি হয়ে বলল, হ্যাঁ, জুতা মেরে গরুদান করবা। কোথা থেকে পাও বলো তো এসব? শাবনূরের মুভি দেখে মোটিভেট হয়েছি। বিগ ফ্যান তোর। তারপরও প্রচুর বাংলা মুভি দেখি। কি বলো, তুমি শাবনূরের ফ্যান? আমি তো জানতাম না। তুমি শুধু ফরেনার মুভি দেখো ভাবতাম। ওই একটু বয়স দেখানোর জন্য দেখতে হয়, বাট আমি মনে প্রাণে বাঙালি। বাংলা মুভির ঢিসুম ঢিসুম অনেক ফেভারিট আমার। হয়েছে, থামো, নিচেও ঘুমাও, আমাকে পড়তে দাও। আচ্ছা, গুড নাইট। আধার ঘুমিয়ে পড়ল। ও অনেকদিন পর চাঁদনির সাথে একটু গল্প করতে পেরেছে। এখন ওর শান্তি লাগছে। আধার সকালে ঘুম ভাঙতে দেখলো চাঁদনি টেবিলের উপর মাথা রেখে ঘুমাচ্ছে। আর মরা ভেঙে উঠে বসলো ও। মুখ ফুলিয়ে তাকালো চাঁদনির দিকে। দরকার হলে ঘাড় পিঠ ব্যথা করে ফেলবে, তারপরও ওর পাশে শোবে না। এত জেদ এই মেয়ের। ওর গায়ে কি অ্যালার্জি আছে? না ওর পাশে বসলে এই মেয়ের জাত যাবে? কোনটা? আঁধারের মন চাইল উঠে একটা গাঁট্টা মারতে মাথায়। তারপর আবার ঘুমন্ত চাঁদনিকে দেখে মায়া হলো। মেয়েটার উপর বড্ড প্রেশার যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আঁধার এগিয়ে গিয়ে চাঁদনির পাশে দাঁড়ালো, কাঁধে হাত রেখে ডাকলো, চাঁদ। চাঁদনি উঠল না। আঁধার কোলে তুলে নিল ওকে, বিছানায় শুয়ে দিয়ে ব্ল্যাঙ্কেট টেনে দিল। এক পলক ওর দিকে তাকিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। চাঁদনি সোফায় বসে স্যান্ডউইচ খাচ্ছে। আজ বুয়া আসেনি। আঁধার কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে। চাঁদনি ঘুমিয়েছিল প্রায় শেষ রাতের দিকে। সকালে ঘুম ভাঙলো ওর। ঘুম ভাঙলো প্রায় দুপুর 2টার দিকে। এরপর থেকে একবারও আঁধারকে দেখেনি। চাঁদনি আঁধারকে খুঁজেও হয়রান। এত বড় ফ্ল্যাটে ওরা শুধুমাত্র দুজন থাকে। আগে আঁধার একাকী করে থাকতো এই ভেবে কুল কিনারা পায় না। মানুষের এত বিলাসিতা, শুধু থাকার জন্য এত বড় ফ্ল্যাট লাগে তা আঁধারকে না দেখলে বুঝতো না চাঁদনি। অবশ্য ওর সবকিছুতেই বেশি বেশি। চাঁদনির স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছে না, না পারতে খাচ্ছে। বুয়া না আসলে আঁধার এটা মাস্ট বানাবেই বানাবে। কি করে খায় কে জানে। চাঁদনি পানি দিয়ে গিলছে বহুত কষ্টে। আঁধার তক্ষুনি সিঁড়িতে নামলো। চাঁদনির মুখ বাঁকালো। চাঁদের মুখে তখন খাবার ঠাসা। কোনোমতে প্রশ্ন করলো, কই ছিলে এতক্ষণ? মিস করছিলি? বইয়াই গেছে। চাঁদনি মুখের খাবার শেষ করলো। আঁধার ওর পাশে বসে বলল, কি সুখ তোর চাঁদ, 12টা বাজে ঘুম থেকে উঠলি। ঘুম থেকে উঠেই দেখি সবকিছু রেডি করা আছে তোর জন্য। কপাল পরা তো আমি। বাঁশ কেন মারছো, হ্যাঁ? আমি কি বলেছি আমি রান্না করতে পারবো না? তুমি তো কিচেনে যেতে দাও না। আমি কি আমার কি করার? বানালে তোমার স্যান্ডউইচের চেয়ে ভালো কিছু বানাবো। আঁধার তাকালো ওর দিকে, বলল, তোর স্যান্ডউইচ খেতে ভালো লাগে না? অ্যাকচুয়ালি আমার এটাই পছন্দ, বানাতেও কম সময় লাগে। তুই বল তুই কি খাবি, আমি ওইটাই বানাবো এরপর থেকে। কিন্তু হ্যাঁ, কঠিন কোনো রেসিপি বলা যাবে না। আরে লাগবে না কিছু। বল, তোর তো আবার চাচ্চুকে বিচার দেওয়ার স্বভাব। পরে দেখা গেল বলবি তোকে খেতে না দিয়ে অত্যাচার করছি। চাঁদনি মুখ কুঁচকালো। আঁধার ওর হাত টেনে ওকে হাঁটুর উপর বসালো। গালে টোকা দিয়ে বলল, দাগগুলো যায় না কেন? এতবার ওয়াইনমেট লাগানোর পরেও ফিকে পড়ে গেছে। এগুলো খুবই বিরক্ত করছে আমাকে। তোমার বৌদৌলতেই পাওয়া, সেজন্য বেশি খারাপ লাগছে। নিজের দোষের ছাপ বেশিক্ষণ রাখতে নেই, অথচ তোর গালে আমার অমানুষত্বের ছাপ রয়ে গেছে। বারবার আমার দোষটা মনে করিয়ে দিচ্ছে। চাঁদনি উঠতে চাইলো। আঁধার ওর হাত ধরে চেপে রাখলো। মেয়েটা সবসময় ওর থেকে দূরে থাকতে চায়, কথা শোনায়। আঁধারের কোনো কথায় ওর উপর প্রভাব ফেলে না। এসব আঁধারের খুব গায়ে লাগে। এই মেয়েটা অসুস্থ অবস্থায় ছুটতে চায়। এখানেও আঁধারের ইগো, অ্যাটিটিউড সবকিছু ধূলিসাৎ হয়ে যায়। আঁধার মানতে পারে না চাঁদনির অবহেলা, অবজ্ঞা এসব তো করতো অতীতে। কিন্তু এভাবে যে 5-7 দিন উল্টে যাবে আঁধার সেটা ভাবতে পারেনি। আঁধার চাঁদনির চুলগুলো সামনে এনে কপালে কপাল ঠেকায়। উদাস স্বরে বলে, চাঁদ, বিরিয়ানি খাবি? আমার খেতে ইচ্ছে করছে। আমারও, কিন্তু বানাবে কে? আজ তো বুয়া আসেনি। আমি তো পারি না বানাতে। আমি বানাবো। আমি থাকতে তুই কেন রান্না করতে যাবি? তুমি বিরিয়ানি রাঁধতে পারো? তোর জামাই সব পারে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসলো, ব্যঙ্গ করে বলল, আমার জামাই? হ্যাঁ, তোরই তো, পুরোটাই তোর।
পুরোটা আমার না, এখানে অর্পিতা আপু, সাবিহা আপু, আরো নাম না জানি অনেক অনেক জনের ভাগ আছে। আমি এমনিতে নামেই পেয়েছি, কিন্তু অধিকার তো অন্যদের। আদার মুখ কুঁচকালো, ভ্রু কুঁচকে বলল, তুই কি আমাকে বড় ভাতারি বলছিস? বলছি, ক্যারেক্টারলেস বলছি। তুই আমাকে ক্যারেক্টারলেস বলতে পারিস? পারছি। যাহ, শুইলাম সব। কিন্তু অন্যদের অধিকার আছে এটা বলে সস্তা বানিয়ে দিস না। তোকে কাবিন করে নিজেকে শুধু তোকে দিয়েছি। চাঁদনি, অন্য কাউকে অধিকার দিয়ে অন্য কাউকে অধিকার দিয়েছি। অপবাদ দিলে সেটা মানতে পারবো না। আমি ওদিকে চাইনি। প্রথম দিন তুমিই বলেছিলে স্ত্রী হওয়ার চেষ্টা যাতে না করি, তাই কখনো করিনি। তুমি তোমার কথা নিজে ভুলে যেতে পারো, গিরগিটির মতো সবসময় রং বদলাও। কখনো পুতুলের মতো কুড়িয়ে নিয়ে কখনো ছুঁড়ে ফেলে দিতে পারো, কিন্তু আমার প্রতি তোমার অবজ্ঞা আমি ভুলতে পারি না। আমার মাথায় সেটা সেট হয়ে গেছে। আমি তোমার জন্য সবসময় কালের জামি থাকবো। চাঁদনি উঠে দাঁড়ালো, আধার আটকালো নাকে। চাঁদনি বলল, আসো, বিরিয়ানি বানাতে হেল্প করি তোমাকে। লাগবে না, তুই যা, আমি বানাতে পারবো। আধার চাঁদনির হেল্প নিল না। অবশ্য চাঁদনি 2-3 বার কিচেনে গিয়ে উঁকি মেরেছে। আধার তখন খুব মনোযোগ দিয়ে কাজ করছিল। কিচেনের অতিরিক্ত তাপে বোধহয় টি-শার্টও খুলে ফেলেছিল। খালি গায়ে মানুষ রান্নাও করে? আর কি কি যে দেখতে হবে চাঁদনির এ বাড়িতে। ওর অস্বস্তি হয় আধারকে এভাবে দেখতে। আধার সেসব বুঝতে পেরে কাজগুলো আরো বেশি বেশি করে করে। আধার রান্না শেষে চাঁদনিকে ডাকলো। বিরিয়ানির ঘ্রাণে তখন পুরো ড্রয়িং রুম মাতোয়ারা। চাঁদনি নেমে দেখলো আধার গোসল সেরে এসেছে। এখন আর খালি গায়ে নেই, টি-শার্ট পরে এসেছে। চাঁদনি স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আধার টেবিলে সবকিছু এনে রাখছিল। চাঁদনি গিয়ে চেয়ারে বসলো। আধার বিরিয়ানি বেড়ে দিল ওর প্লেটে। শুরু কর। আধার নিজেও বসলো। চাঁদনি আর চোখে তাকিয়ে বলল, খালি গায়ে কে রান্না করে? আমি। তোর সমস্যা কোনো? তোকে দেখতে বলেছি আমি? চাঁদনি দুপাশে মাথা নাড়ল। আধার বলল, খেয়ে বল কেমন হয়েছে। চাঁদনি এক লোকমা মুখে দিয়ে আবেশে চোখ বুজল। নিঃসন্দেহে রান্নাটা অনেক মজা হয়েছে। চাঁদনি উৎফুল্ল হয়ে বলল, অনেক মজা। এই, তুমি এত মজাদার বিরিয়ানি বানাতে পারো জানতাম না তো। বাড়িতে কখনো বানাইনি, তাই জানিস না। এখানে এসে শখের বশেই বানাতাম। তুমি সব রান্না পারো আধার ভাই? হুম। চাঁদনি খাবারে মনোযোগ দিল। ও খুব কম ভাত খায়, বড় চামচের 1 চামচ ভাত নেয়। কিন্তু আজ 1.5 প্লেট বিরিয়ানি শেষ করলো। বিরিয়ানি ওর খুব পছন্দের, কিন্তু এখন থেকে সেটা একজন নির্দিষ্ট মানুষের হাতে বানানো হয়ে গেল। চাঁদনির জ্বর ওঠার পর থেকে আধার বহুদিন ভার্সিটি আসেনি। পড়াশোনার শেষের দিকে এসে সবকিছুর খুব গ্যাপ পড়ে যাচ্ছে ওর। ওই যে মানুষে বলে বিয়ে করার পর কি পড়াশোনা চালিয়ে যাওয়া যায় নাকি, আধারের এখন মনে হচ্ছে যায় না। 2 নৌকায় পা দিয়ে আসলে চলা যায় না। চাঁদনিকে পড়াশোনা নিয়ে চাপ দেয়, মনোযোগ দিতে বলে। অথচ ওর মনোভাব বিচ্ছিন্ন হয়ে আছে অনেক আগে থেকে। গ্রাম থেকে আসার আগে যতটা ভালো স্টুডেন্ট ছিল, এখন তার এক ভাগও নেই। সংসার আর পড়াশোনা একের পর এক বর্গের সবকিছু তাল মিলিয়ে যাচ্ছে। দুটো একসাথে কখনোই ভালোভাবে কন্টিনিউ করা যায় না। গেলেও সেখানে পারিবারিক সাপোর্টে থাকতে হয়। আধারের মূল জিনিসটাই নেই। ওর পরিবারের মানুষ খালি চাপিয়ে দেয়, তার সাপোর্ট করতে পারে না। আধার লাইব্রেরিতে বসে আছে। ও আজ খুব সকাল সকাল এসেছে, 9টারও আগে। চাঁদনির পরীক্ষা 9টা থেকে। আধার ওকে ড্রপ করে দিয়ে ডিরেক্ট এখানে চলে এসেছে। আধার বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ব্যস্ত। ওর মনোযোগ খণ্ডায় এক নারীর কণ্ঠে। নারীটি বলল, ভাইয়া। আধার কপাল ভাঁজ ফেলে তাকালো। পড়াশোনার সময় ডিস্টার্ব একদম পছন্দ না। ফ্রেশ মাইন্ডে পড়ার জন্য লাইব্রেরিতে চলে এসেছে। এখানেও শান্তি নেই। আধার বিরক্তিকর দৃষ্টিতে তাকালো। আরে, ওই দিনের ওই লাভ লেটার দেওয়া মেয়েটা, যে আধারের পিছনে হাত ধুয়ে পড়ে আছে। তার চোখ মুখ খুশির ঝলক। সে খুব দামি কিছু পেয়েছে। সে আবারও বলল, ভাইয়া, আমি তামান্না। আধার চিনতে পারল ওকে, কিন্তু না চেনার ভান করে বলল, তামান্নাকে? আমি তোমাকে চিনি। মেয়েটার মুখের হাসি গায়েব হয়ে গেল। আবারও হেসে বলল, আমাকে চেনেননি? ওই যে চিঠি দিয়েছিলাম, আপনি তার উত্তর দিলেন না। ওহ, তুমি, চিনেছি। মেয়েটা বেজায় খুশি হলো। পলক ঝাপটায় সরল গলে বলল, ভাই, আপনার উত্তর কি? আমি অনেক দিন ধরে আপনাকে খুঁজেছি, কিন্তু আপনি ভার্সিটিতে আসেননি অনেকদিন। আধার মিষ্টি করে হাসলো। ঘায়াল করা হাসিতে লজ্জায় মাথায় নিয়ে ফেললো সে মেয়েটি। অথচ ওর সব মুগ্ধতাকে কর্পূরের মতো উবিয়ে দিয়ে আধার বলল, আমার বিয়ে হয়ে গেছে খালাম্মা। আকাশ থেকে পড়ল সে, চিল্লিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক?
সিনিয়রকে প্রেমের প্রস্তাব দেওয়া লজ্জা করে না? এসেছো 2 দিন হলো, অথচ হাত দিয়ে পড়েছে আমার পিছনে। আরেকবার যদি তুমি আমাকে বিরক্ত করো। মেয়েটা মুখের কথা কেড়ে নিয়ে বলল, কিন্তু আমি তো জানতাম আপনার বিয়ে হয়নি। বর্তমানে আপনার কোনো গার্লফ্রেন্ডও নেই। হ্যাঁ, গার্লফ্রেন্ড নেই, তবে বউ আছে। ওর জ্বর ছিল, তাই আসতে পারেনি অনেকদিন। মেয়েটাও তবু বিশ্বাস হলো না, উদ্বিগ্ন স্বরে বলল, আপনি আমার থেকে পিছু ছাড়ানোর জন্য এসব বলছেন, তাই না? আপনি অনেক রিলেশন করেছেন, বাট সবার সাথে তো আপনার ব্রেকআপ হয়ে গেছে। এখনকার একটা মানুষ জানে না আপনি বিবাহিত। আদার্স হাসিয়ে বলল, কাউকে জানাইনি তাই। লিসেন, আমি আমার বউকে অনেক ভালোবাসি। আগে রিলেশনে থাকলেও বিয়ের পর থেকে সব মেয়েকে আমি ভাইয়ের নজরে দেখি। আমার বউ ছাড়া এই দুনিয়ার সব মেয়ে আমার পাতানো বোন। সেই হিসেবে তোমাকে আমি বোন ভাবতাম। পরের বার থেকে আরেকবার যদি আমার পিছনে পড়ো তুমি, এই ভার্সিটিতে টেকা মুশকিল হয়ে যাবে তোমার। মাইন্ড ইট। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে খুব দ্রুত। ধন্যবাদ।